ব্রহ্মপুত্রে পানির তোড়ে গাইবান্ধায় তীব্র ভাঙন। সিরাজগঞ্জে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। চট্টগ্রামে সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে আরো 7 জন হাসপাতালে ভর্তি। সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে, জানালেন সিভিল সার্জন। খারাপ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সরকারি সহায়তার দাবি। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ক্লিংকারবাহী জাহাজের সংঘর্ষ। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে নদীতে ছড়িয়ে পড়েছে তেল। দূষণের আশঙ্কা পরিবেশবিদদের। এবং কুষ্টিয়ায় অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামে 7 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত। স্থানীয়দের মধ্যে আতঙ্ক। চিকিৎসা ও প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কাজল আব্দুল্লাহ। বন্যার পানি বাড়তে থাকায় গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সদর উপজেলার গোঘাট গ্রামের অর্ধ শতাধিক পাকা স্থাপনা, কাঁচা আধা পাকা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটে মাটি হারিয়ে সীমাহীন দুর্ভোগে আছেন ভাঙন কবলিত মানুষ। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে যায় গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রাম। বৃহস্পতিবার বিকেলে মাত্র 15 মিনিটের ভাঙনে বিলীন হয়ে যায় গাছপালা, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এলাকার মানুষ তড়িঘড়ি করে নিজেদের জীবন বাঁচাতে পারলেও সহায় সম্পত্তি কোনো কিছুই বাঁচাতে পারেনি ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে। ব্রহ্মপুত্র নদের ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো আশ্রয় নেয় স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আশপাশের এলাকায়। ভাঙনের পর থেকেই সব হারা মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অসহায় জীবনযাপন করছেন। 5 মিনিটের মধ্যে 10-15 হাত পানি ঝাঁপিয়ে উঠিয়ে মানুষ দিয়ে ভরে গেছে। চাষা মনে কর কিচ্ছু নাই। এখানে আমাদের যে স্কুল প্রতিষ্ঠানটা ছিল, ওই স্কুলটা একদম নিমিশেই একদম ডেবে গেল। বাড়ি ঘর দিয়ে টাকা পয়সা ধান চাউল যার যেটুকু আসিল সবকিছু ডাক দিয়েছে, কারণ কোনো কিছু বাই করে পায় না। এদিকে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক। যারা প্রকৃতপক্ষে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকল পরিবারের ডাটাবেস করছি। তাদের সবাইকে আমরা আশ্রয়ণ প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্পে আমরা পুনর্বাসন করে তাদের আবাসনের ব্যবস্থা করব। সাথে সাথে তাদেরকে প্রশিক্ষণ দিব, ঋণ দিব, যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকার ভাঙন প্রতিরোধের জন্য মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। এইখানে মোট প্রতিরক্ষা দরকার প্রায় 2.5 কিলোমিটার নদী তীর। প্রকল্পটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে আমরা এই এলাকাকে সুরক্ষিত করতে পারব। নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলোর দাবি, তাদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন করতে না পারলে স্ত্রী সন্তানদের নিয়ে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করতে হবে। গাইবান্ধা সদরের কামারজানি গোঘাট গ্রামের ভাঙন কবলিত এলাকা থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের কুশিয়ারা নদীর নরবরে ডাইক ভেঙে বিয়ানীবাজার উপজেলা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বানভাসী মানুষের দাবি, ডাইকগুলো সময় মতো মেরামত করা গেলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। এ অবস্থায় আগামী শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত ডাইক মেরামত করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। সুনামগঞ্জের পর এবার সিলেটের কুশিয়ারা নদীর ডাইক ভেঙে শত শত হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানও পানির নিচে। এই অবস্থার জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন। আমার সারা গাছ বাস লাগাইছি, সব গাছ বাস ভাঙতে ফেলেছে। কুশিয়ারা বাঁধ ভাঙ্গন এটা গত বছরও ছিল, সরকারের তরফ থেকে বা কোনো সংস্থা থেকে এটা মেরামত করা হয় নাই। পানি উন্নয়ন বোর্ডকে বারবার আমরা বলেছি, আমাদের এই নির্বাহী অফিসার সব বলেছেন, কিন্তু এইটা যদি তড়িৎ আগে এইটার ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। অন্যদিকে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দুর্বল ডাইকগুলো ভাঙ্গনের মুখে পড়ছে বলেও অভিযোগ স্থানীয়দের। সমস্ত নদীতে তারা অবৈধভাবে ড্রেজিং করে। তো আমি এই ড্রেজিং করার ফলেই আসলে
এই ডাইকগুলা ভাঙনের কারণ আমি মনে করি। বালি তোলার কারণে বা মাটি বেচার কারণে এই ডাইকগুলা ভাঙ্গিয়া যায় গিয়ে এখনো বিকাল হইলে পানি বাড়ি হয়তো আবার ছুটি দিতে সম্ভাবনা আছে। অবশ্য কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আর ডাইকগুলো মেরামতের ঘোষণা দেন পানি উন্নয়ন বোর্ড। আগামী শুকনো মৌসুমে আমরা আশা করতেছি যে ওই ভেঙে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া ডাইকগুলি আমরা মেরামত করে শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণের জন্য সক্ষম হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আশা করছি আমরা এই বিয়ানীবাজারে আগামী দিনগুলোতে অবৈধভাবে বালুও তুলতে পারবে না এবং এই ডাইকগুলো ভাঙবে না এবং এখানে কোনো বন্যা কবলিত হবে না। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের ৮ উপজেলার ৫৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৫,৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ। হ্যাঁ ফয়সাল, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিস্তীর্ণ এলাকা আবারও প্লাবিত হয়ে যাচ্ছে। আমরা আগেও বলেছিলাম যে গতকালের চেয়ে আজকে কোনো কোনো এলাকায় ৩০ বা ৪০ সেন্টিমিটার বেশি বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে। আমি এখন যেখানে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর এলাকায়। এখানে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই এলাকা গত ১ মাস ধরে পানির নিচে এবং এই এলাকার সবগুলো বসত ভিটা পানির নিচে এবং যাদের ঘরে পানি ঢুকেছে তারা এই এলাকা ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন, আবার অনেকে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন। কিন্তু গত ৩-৪ দিন আগে পানি কমার পরে মানুষের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছিল এবং অনেক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে ফিরে এসেছিলেন। কিন্তু আজকে আবার পানি বাড়ার পরে তাদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিচ্ছে এবং তারা আবারও অনেকেই চিন্তা ভাবনা করছেন আবারও হয়তো তাদেরকে আশ্রয় কেন্দ্রে তাদেরকে চলে যেতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, যেটি হলো পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকাবাসী যেমনটি আমাদেরকে বলল যে গত ১ মাস ধরে এই বিদ্যালয়ে কোনো ধরনের পাঠদান হচ্ছে না, এখানে কোনো ধরনের ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না এবং এই স্কুলের ভিতরে ২ থেকে ৩ ফিট পানি ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়েছে এবং আপনারা স্কুলের গেট দেখতে পাচ্ছেন। এবং আমরা যেখানে আছি এই স্কুলের রাস্তার মধ্যে আমাদের নৌকার নিচে এখানে ৩ ফিট পানি আছে। এই কারণেই মূলত স্কুলটি বন্ধ করা হয়েছে এবং এই স্কুলের মতো এই উপজেলার যতগুলো স্কুল বন্ধ আছে বন্যার কারণে সবগুলো স্কুলই এখনো বন্ধ রয়েছে এবং এখনো কোনো ধরনের পাঠদান হচ্ছে না। আমরা কথা বলেছিলাম এই স্কুলের যারা শিক্ষার্থী তাদের সাথে, তারা বলছে তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবং তাদেরকে যেন বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়। কিন্তু উপজেলার নির্বাহী অফিসার আমাদেরকে যেমনটি বললেন যে এখান থেকে তাদেরকে উপজেলা শহরে নিয়ে পাঠদান করা অনেকটা অসম্ভব, কারণ এখান থেকেও নৌকাতে করে যেতে হবে এবং যারা ছোট ছোট শিশু তাদের হয়তো তখন আরো বিপদ হয়তো নেমে আসতে পারে এবং তারা সবাই চাচ্ছেন যখনই বন্যার পানি নেমে যাবে তখন স্কুলগুলো চালু করা যাবে। কিন্তু বন্যার পানি নামার আমরা কোনো ধরনের সম্ভাবনা দেখছি না। গত কয়েকদিন পানি নামলেও আবার যেহেতু বেড়ে যাচ্ছে এবং উজানে ভারতে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে এবং সেই বর্ষণের পানিগুলো এসে আমাদেরকে প্লাবিত করছে। এবং আজকে সিলেটে কোনো ধরনের বৃষ্টি হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের সব দিকে প্রখর রোদ, কিন্তু এখানে বৃষ্টি না হলেও ভারতের পানি এসে আবারও সিলেটকে প্লাবিত করছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে হয়তো আগামীকাল আরো পানি বাড়তে পারে সিলেটের উপজেলাগুলোতে। ফয়সাল। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। এদিকে নদ নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জ, জামালপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে টাঙ্গাইল ও কুড়িগ্রামের অবস্থা। এদিকে আবারও সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর উপজেলার বেশ কিছু এলাকা। এতে ঘরবাড়ি ছেড়ে আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, সঠিক সময়ে মেরামত না করায় হঠাৎ করেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তবে শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দূরে ছিল ইসলামের জায়গায় যেভাবে ভেঙে বাড়া গেছে, কাজই করে না, তারা কি কাজ করে না, আর ঘুম পারে কাজ করে
এখন অলসতার কারণে ভেঙে আছে গা। টাঙ্গাইলে বন্যার কারণে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন সদর কালিহাতী সহ 5 উপজেলার প্রায় 10,000 মানুষ। অর্থাহারে দিন পার করছেন তারা। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। ভেসে গেছে প্রায় 1300 হেক্টর ফসলি জমি। জামালপুরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্ভোগে রয়েছেন ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি সহ 7 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে আছে প্রায় 250 সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে জমির ফসল। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের ঘরবাড়ি পানি উঠছে, রান্না করতে অসুবিধা, আমাদের চুলা নেই, কেক শুকনা খাবার বেগর আমরা পানিতে অনেক দুঃখ করতেছি। কাজ কাম নাই, সব জায়গায় পানি হচ্ছে, পোলাপান কান্দাকাটি করে, আমরা এক বেলা খাই আরেক বেলা পাই না। 95% আমার ইউনিয়নের মানুষ পানিবন্দী, আজ থাকার সমস্ত কিছু নাই। এই ইউনিয়নের ত্রাণ আসলে প্রচুর দরকার। আমি 10% মানুষের জনগণকে ত্রাণ দিতে পারছি। সিলেটে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বেড়েই চলছে। এতে দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। এদিকে দুর্গত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা। এবার তো বছর মারি গেছে, দারুণ পাইছি না, আরো কষ্ট চলাফেরা করলাম। বন্যার সময় আমরা সরকারে কিছু দেয় না, তো মাছ ধরি আমরা চলি, গরিব মানুষ কি করাম। তার তো কোনো ভাও নাই, আমরা সরকারের কোনটা দেয় না, মেম্বার চেয়ারম্যানের কোনটা দেয় না। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিতে ডুবে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ইসমাত জাহান, সময় সংবাদ। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ক্লিংকারবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে নদীতে ছড়িয়ে পড়েছে তেল। সকালে কীর্তনখোলা নদীর চরকাওয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া তেল বিভিন্নভাবে সংগ্রহ করেছে স্থানীয়রা। বরিশাল থেকে ফেরদাউস সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে তেলবাহী ট্যাঙ্কার এমটি ফজর 14 লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালে যাচ্ছিল। পথে কীর্তনখোলা নদীর চরকাওয়া পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ক্লিংকারবাহী জাহাজ এমভি মা বাবার দোয়া 2 এর সাথে সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্যাঙ্কারটির সামনের একাংশ দুমড়ে মুচড়ে ছিদ্র হয়ে যায়। পরে সেখান থেকে ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। আমি ওয়ারবোর্ড নিয়ে অয়েল ট্যাঙ্কারে যে মাস্টারে বলে ওই সামনের খন্দের তৈলটা অন্য খন্দে ট্রান্সফার করে মোটামুটি নিরাপদ স্থানে ওটা নঙ্গরে রাখা হয়েছে। তবে কি পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। এদিকে ছড়িয়ে পড়া তেল বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে সংগ্রহ করেছেন স্থানীয়রা। মা বাবার দোয়া 2 যখন আমার উপরে হিট করার সাথে সাথে তার অ্যানকোর ঢুকে যাওয়াতে সে যখন ওইটা ব্যাকার দিয়ে আমার থেকে ছুটে গেছে, তখন আমার যে ট্যাঙ্কের ড্যামেজ হয়েছে ওইখান থেকে তেল বাইরে হওয়া শুরু হয়েছে। এদিকে তেল ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ ও মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ। হাজার হাজার লিটার তেল নদীতে পড়েছে, তাতে করে জোয়ার ভাটার সময়ের কারণে এই তালটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ছড়িয়ে দেওয়ার কারণে স্থানীয় লোকেরা কিছু কিছু সংগ্রহ করতে পারলে এবং বাদবাকি তেলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এগুলো আমার সরকারের কাছে জোর দাবি থাকবে যাতে এই তেলগুলোকে অতি দ্রুত সংগ্রহ করা হয় এবং এই তেলগুলো যদি নদীতে থাকে তাতে পরিবেশগত এবং মৎস্য সম্পদের প্রভাব পড়বে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করেছে ট্যাঙ্কার ও জাহাজ কর্তৃপক্ষ। সময় সংবাদ, বরিশাল। বাংলা সময়ে আরো থাকছে, বকেয়া বেতনের দাবিতে মাদারীপুরে স্পিনিং মিল শ্রমিকদের ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধে পুলিশের বাধা। সংঘর্ষে আহত অন্তত 20। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 56 শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত 7 শিশু শঙ্কামুক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের নিয়মমাফিক খাবার দেয়ায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। এদিকে দুর্গম এলাকার শিশুদের দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি এক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
শুক্রবার সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত জ্বরে নতুন করে আক্রান্ত 7 শিশু শারীরিক পরীক্ষা করার পর ফৌজদারহাটের বিআইটিআইটি সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তারা শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন 45 শিশুকে দেয়া হচ্ছে নিয়মমাফিক পুষ্টিকর খাবার, পাশাপাশি দেয়া হচ্ছে স্যালাইনও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কয়েকদিন ধরে পুষ্টিকর খাবার দেওয়ায় তাদের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অপর 18 শিশুকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগের চেয়ে একটু ভালো হয়েছে, এখন মানে আগে খানা দানা খেত না, এখন খাওয়া দাওয়া করতেছে। এখন মোটামুটি যারা রোগী বা রোগীর গার্ডিয়ান যারা, এরা তো সবাই বলতেছে মোটামুটি ভালো। ডায়েটিশিয়ান দিয়ে আমরা ওদের সর্বোচ্চ পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই পুষ্টিকর খাবারগুলো দেওয়ার পরবর্তীতে ওদের পেশেন্টের অবস্থা গত পরশু দিনের থেকে আজকে অনেক ভালো। ওই অঞ্চলে যদি একটা সিঙ্গেল পেশেন্টও থাকে তারা যেন এখানে চলে আসে। আমরা এখানে ইনশাল্লাহ সকল ব্যবস্থা করে আমরা আমাদের ডিরেক্টর স্যারের নেতৃত্বে এখানে প্রস্তুত আছি। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন দীর্ঘদিন ধরে লোকালয়ের মানুষের সাথে যোগাযোগ তেমন না থাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়ছে না দুর্গম পাহাড়ে বসবাসকারী আদিবাসীদের। আমাদের এখানে যায়নি টিকা দিয়ে, শুধু গেছি মানে রক্ত পরীক্ষা করার জন্য ম্যালেরিয়া, আর টিকা দেওয়ার জন্য যায়নি। তবে শিগগিরই দুর্গম এলাকার শিশুদের টিকা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। টিকা কার্যক্রম ওরা সহযোগিতা করছে না, আমার মাঠকর্মী কেন আমাদের রিচিবুকে জানাইলো না, সেটা তো গুরুতর অপরাধ, সেটার ব্যবস্থা তো নেবই। আমাদের এখন সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সব কন্ট্রোলে, ঢাকা থেকে কোনো রিপোর্ট আসলে ব্যবস্থা নেবো, আর ওইখানে একটা টিকা কার্যক্রম আমরা কনফার্ম করবো। অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত বুধবারে 4 শিশু সহ এক সপ্তাহে 9 শিশুর মৃত্যু হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বন্যা পরিস্থিতির খবর। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা আর ভাঙনে বিলীন হয়ে গেছে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের একাধিক চর ও দ্বীপচর। ভিটেবাড়ি, গবাদি পশু আর ফসল হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। তাদের ঠাঁই হয়েছে পাশের বাঁধে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে। মানবেতর দিন কাটছে বাঁধে আশ্রয় নেয় মানুষগুলোর। জেলা প্রশাসন বলছে সরকারের দেয়া ত্রাণ বিতরণ করা হচ্ছে, প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে। সারিয়াকান্দির চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। আমার গরু আছে ক্ষতি হলো, ঘর দরজা ক্ষতি হলো, যা জিনিস ক্ষতি হলো। মনোয়ারা বেগম দুদিন আগে হাটশেরপুর ইউনিয়নের চক রতিনাথ চরে বাড়িঘর, জমিজমা, গরু ছাগল সবই ছিল তার। আজ নিঃস্ব। সরকারিভাবে এক মুঠো চিড়েগুড় হাতে নিয়ে চোখের জলে জানালেন তার কষ্টের কথা। আমাদের ভাগ্য এলে হয়েছিল বাবা, বান্ধব থেকে আমাদের এই চিড়ে খাওয়ার নেই, খুব কষ্ট বাবা আমাদের, আবার তো তেমন কিচ্ছু নেই। শুধু মনোয়ারা বেগম নয়, হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের 8টি গ্রামের মানুষের কষ্ট একই রকম। এদের মধ্যে যারা বাঁধে আশ্রয় নিয়েছেন তারা খাবার, চিকিৎসা ও পয় নিষ্কাশনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে, কাজ কাম নাই, গরু বছর নেওয়ার অসুবিধা, বাঁধের পাশে বসে আছে, জিনিসটা ব্যাগটি ভেসে চলে গেছে। আমাদের জমা জমি হয়েছিল সব নদীর ভিতরে চলে গেছে, বাড়ি ঘর সব চলে গেছে। আমরা উঁচু জায়গাতে আসে চিকিৎসার অভাব হচ্ছে, মানুষ অসুস্থতা হচ্ছে এবং গরু ছাগলে খুব সমস্যার মধ্যে আছে আমরা। সাময়িক সাহায্যের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন এবং বাঁধে ও চরে বসবাসকারী মানুষের জন্য নিরাপত্তার দাবি জনপ্রতিনিধিদের। আমার এখানে বিশুদ্ধ পানির সমস্যা, কিছু চিকিৎসার মেডিকেল টিমের বিশেষ প্রয়োজন। আমরা ত্রাণ কার্য অব্যাহত রাখছি। বর্তমানে 1500 মানুষকে আমরা ত্রাণ কার্যের আওতায় এনেছি। চক্রবর্তীনাথ 143 পরিবার বিধ্বস্ত হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেগুলো যেন আগামীতে পুনর্বাসন করা হয়। জেলা প্রশাসন বলছে বানভাসী মানুষের জন্য শুকনো খাবার, চাল, গম সহ নগদ টাকা বিতরণ চলছে। আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা ইতিমধ্যেই 1 লক্ষ টাকা আরো বরাদ্দ পেয়েছি, সেগুলি আমরা বিতরণ করব এবং জিআরের চাল আমাদের স্টকে আরো আছে, চাহিদা অনুযায়ী আমরা আবার বিতরণ করব। গত বুধ ও বৃহস্পতিবার বন্যার পানি বৃদ্ধি ও হঠাৎ ভাঙ্গনে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চক রথিনাথ, চর দিঘিপাড়া, করমজাপাড়া, শিমুলগাছি, ভাঙ্গুরগাছি চরের 5 শতাধিক পরিবার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে বেকার হয়ে পড়েছেন কক্সবাজারের জেলেরা। অনাহারে অর্থাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। তবে তালিকাভুক্ত জেলেদের বর্ষা মৌসুমে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতিদিন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের পদচারণায় সরগরম থাকার কথা থাকলেও মাছ শূন্যতায় কক্সবাজার পাইকারি বাজারে বিরাজ করছে শুনশান নীরবতা। নেই বরফ ভাঙার শব্দ, নেই মাছ বেচাকেনার হাঁকডাক। জেলেরা জানান এখন সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ার কথা, কিন্তু গত 1.5 মাস ধরে বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সাগরে মাছ ধরা বন্ধ। এতে জেলেদের পাশাপাশি বেকার হয়ে পড়েছেন মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছে তাদের। আমরা তো 2 মাস ধরে আজকে কষ্ট পাইতেছি, সাগরে যাইতে পারতেছি না। সাগর উত্তাল থাকে সবসময়, এর জন্য যেতে পারছি না। তো আমার পরিবার কষ্ট হয়ে আছে আর কি। আমরা একদম বেকার, এখন মানুষের কাছ থেকে ধার কর্জ করে চলতেছি, খুব কষ্টে আছি। কোনো মাছ নাই, মাছের কারণে আমাদের ব্যবসা বন্ধ এখন। মানে সংসার নিয়ে আর পয়সা নিয়ে বেশি কষ্টতে আছে, চালাইতে বেশি কষ্ট হইতে আছে। এ সময় সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। সরকারের তরফ থেকে অথবা জেলা প্রশাসনের তরফ থেকে যে ত্রাণ সামগ্রীগুলো এসছে, তাদের মধ্যে যে জেলেগুলো আছে তাদেরকে যদি সহায়তা দান করা হতো, তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও তাদের সাশ্রয় হতো। তারা এই যে অর্ধাহারে অনাহারে আছে সেখান থেকে হয়তো মুক্ত হতে পারত। মৎস্য দপ্তরের একটা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা জেলের জন্য আইডি কার্ডের একটা প্রকল্প হাতে নিচ্ছে। জুন জুলাই এই সময় জেলেরা সাগরে যেতে পারে না, তাই আমরা চেষ্টা করতেছি এদেরকে কোনো সহায়তারাও তাই আনা যায় কিনা এই সময়টাতে বিশেষ করে। এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। কক্সবাজার জেলায় মাছ ধরার ট্রলার রয়েছে 5240টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 46,000। সময় সংবাদ, কক্সবাজার। বকেয়া বেতন ভাতা পরিশোধ না করেই মাদারীপুরে স্পিনিং মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুরে জেলার মোস্তফাপুরে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায় ঋণের 700 কোটি টাকা পরিশোধ করতে না পারায় গতকাল প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে পাট বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ফিরোজ সহ একটি দল যায় ঘটনাস্থলে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 10 রাউন্ড পিয়ারসেল নিক্ষেপ করে। এতে 2 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। শ্রমিকদের অভিযোগ, বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। 2 মাস 15 দিনের বেতন পাওনা আছে। এরপর আমরা মিল চলতে আছে, মিশিং চালাইতেছি, এর ভিতর শোনার মধ্যে শুনি যে মেল বন্ধ হয়ে যাবে। আমরা গরিব মানুষ দেখি তো আমরা মেলে কাজ চাকরি করে খাই। আমাদের এই মেলটা যদি বন্ধ হয় আমরা বাঁচুম কি খাইয়া? আমরা শুনছি যে শ্রমিক প্রশাসনিক আমাদের মেল বন্ধ করবে। কিসের জন্য? আমরা প্রশাসনিক মেল বন্ধ করে দিলে আমরা শ্রমিক বাঁচবো কিভাবে? সরকারের পাওনা দেনা পরিশোধ করেনি। সরকারটা দিয়েছিল মিলটা চালানোর জন্য, মিলটা চালাবে, মিল চলবে, শ্রমিকদের এখানে আরো কর্মসংস্থান হবে। ওনারা 500 আজকে 50-100 শ্রমিক দিয়ে কি যথেষ্ট মনে করছেন, কিন্তু সরকার মনে করছে এখানে 10,000 শ্রমিক কাজ করবে। তো সেই বৃহত্তর লক্ষ্যে মিল দেওয়া হয়েছিল। সরকার এখানে পাওনা দেনা পরিশোধ করা হয় না, মিলগুলোকেও চালু করা হয় না। প্রজ্ঞাপন জারি হয়েছে গতকালকে এবং এটা অধিগ্রহণ করা হয়েছে। নরসিংদীতে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের গাংপাড় এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন 2 জন। এই ঘটনায় আহত হন আরও 5 জন। তবে আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলা সময় আরো থাকছে। নিখোঁজের একদিন পর ঝালকাঠিতে এক শিশুর লাশ উদ্ধার, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি পরিবারের। সম্প্রতি ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের কাজের জন্যই আলোচনায় আসছেন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে কিছু পুলিশ সদস্য হয়তো ভালো কাজ করছেন, কিন্তু ব্যবস্থাপনাগত পদ্ধতির ত্রুটির কারণেই বেশিরভাগ পুলিশ সদস্য জড়িয়ে পড়ছেন নানা অনৈতিক কাজে। তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, কারো ব্যক্তিগত স্খলনের দায় নেবে না এ বাহিনী। প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি এলাকায় গেল 7 জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পড়ে যায় মহাসড়কের পাশের নর্দমায়। বাসের ভেতরে আটকা পড়েন নারী, শিশুসহ বহু যাত্রী। মর্মান্তিক এই ঘটনা যখন দাঁড়িয়ে দেখছিলেন উৎসুক মানুষজন, তখন জীবনের ঝুঁকি নিয়ে দুর্গন্ধময় নর্দমায় নেমে পড়েন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ। উদ্ধার করেন নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রীকে। এরকম অসংখ্য ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের দৃষ্টান্ত রয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের।
আবার রয়েছে মুদ্রার উল্টো পিঠও। গেল বছরের 5ই আগস্ট সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে মোকলেসুর রহমান জনি নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। 3 দিন রাখা হয় থানা হেফাজতে। পরিবারের সদস্যরা থানায় গিয়ে দেখা করেন তার সঙ্গে, কিন্তু 3 দিন পর পুলিশ দাবি করে জনিকে আটক করেননি তারা। এরপর থেকে জনির কোনো খোঁজও নেই। শেষ পর্যন্ত উচ্চ আদালতের শরণাপন্ন হয় জনির পরিবার। আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে পুলিশ কর্তৃক জনিকে গ্রেফতার ও 3 দিন আটক রাখার কথা। এ ব্যাপারে 16 জুলাই আদেশের দিন ধার্য রয়েছে। 27 জুন শান্তিনগর কাঁচাবাজার এলাকা থেকে অবজারভারের ফটো সাংবাদিক আশিককে আটক করে পুলিশ। পরিবারের দাবি, পরে তাকে চালান দেওয়া হয় মাদকের সাজানো মামলায়। কেউ যদি মনে করে যে আমি আমার পার্সোনাল গেইনের প্রয়োজন আছে, সেভাবে সে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা আমাদের কোন রকম তার কোনো অকারেন্সের জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো লায়াবিলিটিস নেবে না। যে কোনো রকমের কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক আমরা জানতে পারি, সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকি। ডিপার্টমেন্টাল প্রসিডিং একটা হয়, ফৌজদারি যে অ্যাকশনটা সেটাও বিদ্যমান এবং এই ব্যাপারে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, শুধু পুলিশ নয়, সমাজের নানা স্তরেই দেখা দিয়েছে নৈতিকতার অবক্ষয়। তবে এর পাশাপাশি কিছু মানুষ চালিয়ে রেখেছেন মানবতার দীপশিখা। পুলিশের ভালো কিংবা খারাপ কাজের দৃষ্টান্তগুলো এসবেরই উদাহরণ। কয়েকজন ব্যক্তিকে ভালো ব্যক্তি দেখছি, তাহলে তারা হয়তো ইন্ডিভিজুয়াল এগুলো মানে এক্সাম্পলস, তারা হয়তো বা এটা হচ্ছে সিস্টেমের কে রিপ্রেজেন্ট করে না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে করাপশনের সুযোগ থাকে, কিন্তু সেই সিস্টেমটার মধ্যে যদি তাদের ইন্টারনাল স্ক্রিনিং মেকানিজম থাকে এবং সেই সিস্টেমের এমন কিছু পয়েন্টস থাকে যে না এইখানে এই করাপশনটাকে অ্যালাউ করলে সিস্টেমটা খুব বেশি মুখ থুবড়ে পড়বে, তাহলে আর সিস্টেমে হতে পারে না। বাংলাদেশের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। তিনি আরো বলেন, সব শ্রেণী পেশার মানুষকেই সেবার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। তা না হলে পরে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নৈতিকতার খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে নিখোঁজের একদিন পর চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতন করে শিশুটিকে হত্যা করা হয়েছে। সকালে রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাকিব। আশপাশে বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে প্রতিবেশীর একটি মুরগির খামারের পাশে রাকিবের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে, পায়ে একটা দাগ আছে, এখন ওটা স্পষ্ট না, চামড়া উঠে গেছে, আর ঘাটটা একটু ভাঙা দেখা যাচ্ছে। দেখে যেটা মনে হচ্ছে, আপাতত দেখে মনে হচ্ছে যে মার্ডার। তারপরও যেহেতু পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে যে আসলে এটা কোনো আনন্যাচারাল ডেথ না মার্ডার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালে বিএম কলেজের মহিলা হোস্টেলের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। সকালে বনমালী গাঙ্গুলি হোস্টেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোস্টেলের গাছের পেয়ারা খাওয়া নিয়ে ছাত্রলীগ নেত্রী মনিরা আক্তার ও হেনা আক্তারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হন। তাদের মধ্যে শারমিন ও মারিয়া নামে 2 জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার পাল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি। চলা দিয়ে একদম ওদেরকে অনেক মারছে, যেটা দেখার মতো না। একটা পর্যায়ে আর আমি থামাইতে পারিনি, তবে এখন প্রিন্সিপাল স্যারকে আমি বলেছি যে স্যার এই অবস্থা, আমাদের সহকারী সুপার নুহ স্যারকে বলেছি, নুহ স্যার আসছেন। অধ্যক্ষ মহোদয় সহ হোস্টেল কমিটি মিলে সিদ্ধান্ত নিবে যে এখানে কি আসলে প্রকৃত ঘটনা ঘটেছিল। একটা তদন্ত কমিটি হয়তো হবে। দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে 123 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত ঝিনাইদহের 6 উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় 2 জন জামাত কর্মী সহ 46 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও মাদক সহ বেশ কিছু মামলা রয়েছে। এছাড়া নিয়মিত মামলায় নওগাঁয় 48, কুড়িগ্রামে 18 ও লালমনিরহাটে 11 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামের 7 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবা সহ অ্যানথ্রাক্স প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ। এস রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঘা। ক্ষতের যন্ত্রণায় কাতর শিশু কিশোর থেকে শুরু করে আক্রান্তরা। স্থানীয়রা জানান, 1 জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে অসুস্থ একটি গাভী জবাই করেন এক খামারি। বাজার দরের চেয়ে কিছুটা কম মূল্যে অসুস্থ গরুর মাংস খেয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। মাংস খাওয়ার 3-4 দিন পর শরীরে ব্যথা ও জ্বর অনুভব করেন তারা। এক পর্যায়ে হাত, পা ও কপালে দেখা দেয় ক্ষত। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। গোস্ত খাওয়ার পরে এটা হয়েছিল, আস্তে আস্তে ছোট হওয়ার পরে চুলকানি হয়ে এত বড় হয়ে তাই হয়েছে। জ্বর আর পায়ে প্রতিদিন হাত পায়ে কামড়ায়। ঘা হলো হয়ে সারি আস্তে আস্তে হয়ে সারি 10 ডাল আসলো, হয়ে আস্তে আস্তে ঘাটা বেশি হয়ে গেল। আশেপাশে হাতুড়ি ডাক্তারের কাছে 2 দিন দেখছি, হয়নি। পরে হসপিটাল, দৌলতপুর হসপিটালে যাওয়ার পর থেকে ডাক্তার যে ওষুধ লিখছে ওই ওষুধ খাওয়ার পরে আমার একটু কমেছে। খবর পেয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা সহ রোগ প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ। অসুস্থ গরু ছাগলের গোশত খেলে তো আমার উপকারের চাই ক্ষতি বেশি হচ্ছে। এটা খাওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে আমি নিষেধ করছি। জনগণ যেন আতঙ্কিত না হয় সেজন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। নিয়মিত মনিটরিং চলছে এবং যদি কোথাও কোনো গরু অসুস্থ হয় সাথে সাথে যেন আমাদের সাথে যোগাযোগ করে সে ব্যাপারেও তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ার দৌলতপুর সহ 6 উপজেলায় প্রায় 80,000 গবাদি পশু প্রতিপালন করছেন খামারিরা। সময় সংবাদ, কুষ্টিয়া। টাঙ্গাইলের এলেংজানি নদীর উপর ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় টাঙ্গাইল আরিচা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় এর একাংশ ভেঙে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হলেও সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত কবির ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের নির্দেশ দেন। এদিকে ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারীরা। 2 বছর ধরে ঝুঁকিপূর্ণ, তবু প্রশাসনে তেমন কোনো কাজ করতেছে না। রাস্তায় এসে দেখি যে আসলে আমাদের চরপাড়া ব্রিজটা ভেঙে গেছে। এর মতো অবস্থা আমাদের সমস্ত যাত্রীগুলো আমরা এই পাশে আটকা পড়েছি। ইমিডিয়েটলি ভাবে এই ব্রিজটা যাতে আমাদের আরো নতুন করে ভালো করে দেওয়ার যায় পুনরায়, এই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা এই অবস্থায় এখন যান চলাচল স্বাভাবিক করার জন্য আমরা এখানে বাঁশ দিয়ে আপাতত একটা সাময়িক ব্যবস্থা করছি। আগামীতে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে 100 নম্বরের প্রশ্ন থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুপুরে ঝিনাইদহের কোরচাঁদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। যারা মেধাবী, যারা দেশ চালাবে, প্রশাসন চালাবে, তারা যদি দেশ সম্বন্ধে সঠিক ইতিহাস না জানে, তাদের মধ্যে দেশপ্রেম আসবে করতে, তাদের সেটা জানতে হবে। সেই জন্য 100 নম্বর থাকবে বিসিএস পরীক্ষায় মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের উপর। নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী রাজাকার মোনায়েম খানের নাম ফলক অপসারণ করা হবে আগামীকাল। উত্তরা গণভবন কর্তৃপক্ষ জানায়, ভবনটির সামনের মূল প্যালেস থেকে মোনায়েম খানের নাম ফলক অপসারণের জন্য গত 5 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে শনিবার সকালে গণপূর্ত বিভাগ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নামফলকটি অপসারণ করা হবে। 1967 সালের 24 জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িকে গভর্নর হাউস করেন। স্বাধীনতার পর 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আর সদিচ্ছা যে একটি সমাজকে বদলে দিতে পারে তার দৃষ্টান্ত হতে পারে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল লামার কোয়ান্টাম কসমো স্কুল। শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সবকিছুতেই শীর্ষে এখানকার বেশিরভাগ ক্ষুদে শিক্ষার্থীরা। আন্তর্জাতিক স্বীকৃতিও আছে তাদের। তাই তো তারা স্বপ্ন দেখে খেলাধুলার সর্ববৃহৎ আসর অলিম্পিকে স্বর্ণ জয়ের। বান্দরবান ঘুরে এসে আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স।
সামর্থ্য আর অর্জনের দিক থেকে স্বপ্ন আকাশ ছোঁয়ার মতো হলেও যাদের প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতার কাছে সেই স্বপ্ন পূরণ যেন মামুলি ব্যাপার। তাই তো লক্ষ্য পূরণের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফিট উপরে পাহাড়ের চূড়ায় তাদের জন্য তৈরি করা হয়েছে গ্রাউন্ড অলিম্পিয়ান, যেখানে রোজই চলে ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর 1774 জন আবাসিক শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সব সুযোগ সুবিধা দিয়ে আসছে স্কুলটি। এক কথায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে একটি শিশুর প্রয়োজনীয় সবকিছুই দেওয়া হয় বলে জানান স্কুলের পরিচালক। আমাদের উদ্দেশ্য হলো এই বঞ্চিত মানুষগুলোকে আলোকিত করা। আমাদের স্বপ্ন হলো যে পৃথিবীতে প্রথমত বাংলাদেশে কোনো এরকম দুস্থ মানুষ থাকবে না, এবং যারাই দুস্থ তাদের অভিভাবক আমরা, এবং আমরা তাদেরকে সেই জাতীয় মানে থেকে শুরু করে আন্তর্জাতিক মানে তাদেরকে নিয়ে যেতে চাই। অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে শৈশব থেকেই শিশুদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এখানকার ক্রীড়া প্রশিক্ষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোয়ান্টামের শিশু শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি যে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, সে তা অর্জন করতে পারে। সে যেই বয়স থেকে খেলা শুরু করার কথা, আমরা ঠিক সেই সময় তাকে দিয়ে খেলা শুরু করাচ্ছি। নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একজন ভালো জিমন্যাস্ট হওয়ার জন্য শিখছি। আমি অলিম্পিকে গিয়ে সোনা জিততে চাই। খেলাধুলার পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায়ও কোনো কমতি নেই। নৃত্য, গান, বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, অভিনয় সব ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে এসব ক্ষুদে শিল্পীরা। জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায়ও শীর্ষস্থান দখল করেছে ওরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সফর উপলক্ষে এখানে আয়োজন করা হয় শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। তাদের পরিবেশনায় মুগ্ধ হন মন্ত্রী। এমন ভাবে এরা মানুষ হচ্ছে যে হিংসা বিদ্বেষ এদের স্পর্শই করছে না। এগিয়ে যাওয়ার জন্য যে প্রেরণা এরা পেয়েছে, এখন থেকে এদের অন্তর যেভাবে বিকশিত হচ্ছে, আমাদের মতো করে বোধ এমন করে কেউই পারবে না যদি এমন নিষ্ঠা নিয়ে কাজ করে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিজস্ব সংস্কৃতি চর্চায় সকলকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, লামা, বান্দরবান। এবার অন্যরকম একটি বিয়ের খবর। বাবা মা নেই মেয়েটির, কিন্তু বিয়ের আয়োজনে কমতি ছিল না এতটুকু। বলছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা হাবিবার কথা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ কেউ উপস্থিত ছিলেন না এই বিয়ের আয়োজনে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের প্রত্যক্ষ সহযোগিতায় ধুমধাম করে বিয়ে হলো বাবা মাহারা হাবিবার। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য এবং জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 বছর আগে বাবা মাকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু পরিবারে ঠাঁই হয় হাবিবার। সেখানেই বেড়ে ওঠা। এখানেই হাবিবা পার করেছে তার শৈশব কৈশোর। তখন কেই বা ভেবেছিল এমন ধুমধাম করে আয়োজন করা হবে অনাথ হাবিবার বিয়ের অনুষ্ঠানে। আর এই বিয়েকে কেন্দ্র করে সরকারি শিশু পরিবারের উচ্ছ্বাসের যেন শেষ নেই। আর বরকনেও কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি। প্রত্যাশা করি যেন সরকার আরো এরকম সুযোগ সৃষ্টি করে, যেন আমাদের হাবিবাপুর মতো আরো বড় আপু আমাদের যারা আছে তাদেরকেও যেন পরবর্তীতে এরকম সুযোগ দেওয়া হয়। আমরা খুব আনন্দ করছি এই বিয়েতে, তাই সরকার যাতে আমাদের পাশে সব সময় থাকে। খুব ভালো লাগতেছে। এসপি স্যার তারা যে আমার জন্য এত কিছু করছে, আমি স্যারদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই। হাবিবার বিয়ের আয়োজনের শুরুটা করেছিলেন শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক রওশনারা খাতুন। সেই গল্প শোনালেন তিনি। ছেলে খোঁজা হলো, ছেলে পাওয়া গেল, তার ফ্যামিলিকে ডাকলাম, মেয়ের ফ্যামিলিকে ডাকলাম, দুই পক্ষ মিলে কথা বলে পরবর্তীতে আলমামুন সরকারকে ডাকলাম এখানে। পরবর্তীতে আর কি সব বিষয়গুলি একের পর এক আসলে স্টেপ বাই স্টেপ হয়ে গেছে। হাবিবার মতো এরকম অনাথ শিশুদের সহযোগিতায় সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা পুলিশ সুপার এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক। হাবিবা সুখে থাকুক, এটা আমরা চাচ্ছি। একইভাবে এরকম শত শত হাবিবা, হাজার হাজার হাবিবার পাশে আমরা সবাই মিলে দ্বারা এই প্রত্যাশা করছি। এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, তারা যদি এগিয়ে আসে, বিত্তবানরা, তাহলে আমাদের এই শিশুগুলো যাদের অনাথ, যাদের কারোর মা নাই, কারোর বাবা নাই, কারোর মা বাবা উভয়ই নাই, তারা এখানে একটা প্রতিষ্ঠা লাভ করার সুযোগ পাবে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধানে বর্তমানে মোট 100 জন বাবা মা হারা শিশু রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রহ্মপুত্রের পানির তোড়ে গাইবান্ধায় তীব্র ভাঙন। সিরাজগঞ্জে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। চট্টগ্রামে সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে আরো 7 জন হাসপাতালে ভর্তি। সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে, জানালেন সিভিল সার্জন। খারাপ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। দিন কাটছে অনাহারে অর্থাহারে, সরকারি সহায়তার দাবি। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ক্লিংকারবাহী জাহাজের সংঘর্ষ। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে নদীতে ছড়িয়ে পড়েছে তেল। দূষণের আশঙ্কা পরিবেশবিদদের। এবং কুষ্টিয়ায় অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামের 7 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত। স্থানীয়দের মধ্যে আতঙ্ক, চিকিৎসা ও প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।